দুটা পার্ট আলাদা করার জন্য দুটা রেকর্ড করলাম, এই জন্য অফ করে দিয়েছিলাম। এখন এটাতে আবার ফিরে আসি। আমরা এখন যেটা নিয়ে কাজ করব, পার্টের মেকানিজম একই। নেটওয়ার্ক দেখতেই পাচ্ছি, দেখতে পাচ্ছি এটা, নেটওয়ার্কটা বুঝতে পারছি। অ্যাক্টিভিটি টাইম গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, নেটওয়ার্কটা কি বুঝতে পারছি কিনা জি স্যার। দেখে। হ্যাঁ, ওকে। টাইমের সাথে এইটা একটা কথা বলা আছে, টাইমের ডিউরেশন। এবং এইটা এইখানে বুঝে আমি আবার বলি, এই ডায়াগ্রামটা সার্কুলার দেওয়া আছে, কিন্তু বাস্তবে তোমরা সার্কুলার রাখলে তালগোল পাকাই ফেলবা। ঠিক আছে? তো এই জন্য যেটা করবা, তোমরা এই প্রতিটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে তোমরা আহ, ওই নোট করে করে আঁকবা। আর দেখো আমি কিন্তু এই যে এখানে এখানে আবার একটু দেখো, আমি আগেই বলে রাখি যে আমরা যেহেতু পড়াই বিভিন্ন বই থেকে তো নেই, তো বিভিন্ন বই বিভিন্ন রকম দেয়, তো ঘুরে ফিরে কথাগুলো একই। এখানে আবার একটু অন্যভাবে দিয়েছে, আমি জাস্ট এক্সপ্লেনেশন পরে দিচ্ছি। আগে লিখে নেই, এটার নাম কি? ইএসটি, তাই না? ইএসটি কে এটা কি নাম দিছে? ইএস দিছে। আর আর্লিয়েস্ট আমরা কি লিখছিলাম? এন্ড টাইম। এটার নাম কি দিছে এরা বলো তো? ইয়েস। ইএস কেন, ইএফ মানে কি? ফিনিশ। ফিনিশ। হ্যাঁ। আর টি টাইমটা লেখে নাই, আমি জাস্ট এই জন্য মার্ক করে দিলাম, হ্যাঁ, কনফিউশন যাতে না হয়। হ্যাঁ, এই ইএস মানে এখানে কি বুঝাইছে? আর্লিয়েস্ট মানে বুঝাইছে হচ্ছে ফিনিশ। হ্যাঁ, ফিনিশ একই কথা। তো এইভাবে দিয়েছে স্টার্ট তাহলে। হবে স্যার, স্টার্ট। হ্যাঁ, কোনো পার্থক্য কিন্তু তেমন নাই, জিনিসটাকে জাস্ট এইভাবে। এবং এই দেখো আবার বলতেছি, এখানে কিন্তু শুধু এখন ফরওয়ার্ড ফ্লোটা দেখানো হয়েছে, এই জন্য দুটা। একটু পর রিভার্স ফ্লো এটা আসবে না? ইএফ হবে, ইএফ। হ্যাঁ, ইএফ হবে। আচ্ছা, সরি সরি, হ্যাঁ ইএফ হবে, ঠিক আছে। এবার ঠিক আছে। তো এইটা আবার বলি, এখন ফরওয়ার্ড ফ্লো দেখাইছে বলে দুইটা। আচ্ছা, তাহলে নিচের দিকে কি লেখা থাকবে আমাদের? নিচের দিকে কি লেখা থাকবে? এলএস এন্ড এলএস। হ্যাঁ, তাহলে নিচে আমরা আগে আমরা কি লিখছি সেটা লিখি, তারপরে আমরা বাকিটা লিখবো। এলএস এল এন্ড ই টি। হ্যাঁ, এটাকে এরা নাম দিছে, এখানে যারা নাম দিছে এরা দিবে হচ্ছে এলএস আর এলএফ। ঠিক আছে, চলো আমরা একটু দেখি, বুঝাবো পরে, আগে দেখে নি। দেখো, হুম, বুঝে নি আগে, লিখবো পরে। বুঝতে পারছি, এলএস আর এলএফ। তো জাস্ট এইভাবে আঁকাটা তোমার জন্য ভেরি ডিফিকাল্ট হবে, যেভাবে আমি দেখাচ্ছি। রাদার তোমরা কি করবা, ওই স্কোয়ার শেপ করেই আঁকবা এটা। হ্যাঁ, তবে এইখানে এই অঙ্কটা তো আমি প্রথমেই অঙ্কের মধ্যে চলে গেছি, কিছু বুঝাইলামই না, তাই না? আসলে খুব বেশি আমি এখানে এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট আমি এখানে নতুন একটা জিনিস বুঝিয়ে দিব। এই ডিউরেশনটা বের করা, যে দেখতে পাচ্ছ না ডি, ডিটা কত ভ্যালু? এখানে এ ডি এর ভ্যালু কত? 4। কত এটা? 6.3। এই 6.3 এগুলো কিভাবে আসলো? আমাদের আগের অঙ্কটাতে যখন আমরা করেছি দেওয়া ছিল, তাই না? দেওয়া ছিল না? দেওয়া হ্যাঁ। ছিল, দেওয়া ছিল ডিউরেশন গুলো। কিন্তু যখন আমরা পার্টে চলে যাব, প্রজেক্ট ইভালুয়েশন আসবো, তখন আমরা কিছু প্যারামিটার চিন্তা করি যে প্রজেক্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। কখনো চিন্তা করি প্রজেক্টের মধ্যে কিছু কনস্ট্যান্ট তৈরি হবে। আবার মনে করি কখনো যে কিন্তু বিভিন্ন কনসিকোয়েন্সের কারণে আমাকে ডিলে করাবে। এই জন্য এটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে ডিউরেশনটাকে একটা এস্টিমেট করব, ইভালুয়েশন করব। ঠিক আছে, ওই জন্য ডিউরেশনটা হিসাবটা আমি বুঝাবো, এই নেটওয়ার্কটা আমি খুব বেশি এখানে এক্সপ্লেনেশনে যাব না। ঠিক আছে, বাট স্টিল আমাদের আরো একটা ক্লাস আছে, আমি বলেছি ওই দিন তোমরা যদি এর মাঝখানে দেখে ফেলো, এটা নিজেরাও দেখো, না বুঝতে পারলে আমি তোমাদেরকে সময় দিব। আবার বলতেছি, রিপিট করছি, নেটওয়ার্কটা এভাবে আঁকা আছে, তোমরা এইভাবে আঁকতে গেলে তালগোল পাকাই ফেলবা। আমি যেভাবে দেখিয়ে দিলাম, এই যে চারকোনা করে যে আয়তক্ষেত্র এই অ্যাক্টিভিটি অন নোট যেভাবে দেখিয়ে দিলাম, এই ছবিটাকে তোমরা ওইভাবে ট্রান্সফার করবা, তাহলে তোমরা খুব সহজে এঁকে ফেলতে পারবা। না হলে কঠিন, ডিফিকাল্ট লাগবে তোমাদের কাছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু রিপিটে যাই। এইখানে এই যে ক্রিটিক্যাল পাথের ব্যাপার আছে, সবচেয়ে লংগেস্ট পাথ আগেই বলেছি। দেখো এই পার্টটার কাজ করতে সবচেয়ে বেশি সময় লাগে, ওই যে স্ল্যাক টাইমের ব্যাপার আছে। এই যে এখানে টোটাল অ্যানালাইসিস আছে, স্ল্যাক টাইম গুলো এখানে বের করছে। হ্যাঁ, এই যে আমি আগেই বললাম, স্ল্যাক টাইমের ফর্মুলা আমি একটু আগে লিখছিলাম, কিন্তু দেখো কি লিখেছিলাম, লেটেস্ট ফিনিশ অথবা আর্লিয়েস্ট ফিনিশ বিয়োগ, এইভাবে করা যেতে পারে। অথবা অ্যাক্টিভিটি স্টার্টিং দিয়ে করা যেতে পারে, ফিনিশ দিয়ে সবাই বেশি করে ইদানিং। তো লেটেস্ট ফিনিশ মাইনাস আর্লিয়েস্ট ফিনিশ এইভাবে এটা করে। তো যাই হোক, আমরা তাহলে এবার অঙ্কের ইয়েতে চলে যাই।
হুম। আচ্ছা, অঙ্কে যাবো তো তার আগে যেহেতু স্ল্যাক টাইমের কথা আসলো, এইখানে স্ল্যাক টাইমটা আমি আবার একটু রিপিট করছি, তারপরে আমি এতে যাব। সো স্ল্যাক টাইমের ফর্মুলাটা কি লিখে দিয়েছিলাম, তোমাদের কাছে স্ক্রিনশট নেওয়া আছে বা লিখেছে গো খাতায়, একটু আমাকে বলো। এলএসটি মাইনাস ইএসটি। তাই, হুম, লিখেছিলাম কি? এলএসটি মাইনাস ইএসটি। হ্যাঁ, এলএসটি, এটা লেখা যেতে পারে এলএসটি মাইনাস ইএসটি, এটাও লেখা যেতে পারে, অথবা এলএসটি মাইনাস ইএস। আর আমরা এর থেকেও বেশি সাধারণত ব্যবহার করি এটা। হ্যাঁ, আমরা এটা বেশি ব্যবহার করলে আমাদের ইজিলি বুঝতে পারবো, সেটা হচ্ছে এন এলএসটি টাইম যেটা। হ্যাঁ, কি তোমরাই বলো, বুঝতেই পারছো, এন টাইম মাইনাস, একই কথা, দুটোই লেখা যেতে পারে। তো আমরা স্ল্যাক টাইম বের করলে এটা বেশি ব্যবহার করব, তাহলে খুব সহজে বুঝতে পারবো কোন পাথে স্ল্যাগ আছে বা নাই। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা স্ল্যাগের জন্য ব্যবহার করি, আগের যে লেকচারটা আছে ওখানেও যদি দেখি, তাহলে খুব সহজে বুঝে যাব যে কিভাবে স্ল্যাক টাইমটা বের করতে হয়। এবং স্ল্যাক টাইম যেটা জিরো হবে সেটাই কিন্তু ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, স্ল্যাক টাইম যেটা জিরো হবে সেটাই কিন্তু ক্রিটিক্যাল পাথ। তো আবার আমরা তাহলে রিপিট করলাম। তো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটিতে। ঠিক আছে, তাহলে কোনো কনফিউশন কি এখনো আছে? আচ্ছা, এখানে কনফিউশন না থাকলে কিছু অসুবিধা নাই। আমি আবার দেখা দিচ্ছি, সিলেক্ট টাইম যেটা বুঝলাম সেটা হচ্ছে এই দুটার বিয়োগফল, আর যেটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে আসতেছে। সো তাহলে আমরা তাহলে উপরের যে অংশটা সেটা একটু মুছেই দিই, ওটা খুব বেশি আমাদের আর দরকার নেই। আচ্ছা, সপ্তম। ওকে, আমরা যখন পার্ট নিয়ে কথা বলবো তখন আমরা এই প্রজেক্টটাকে বলি টাইম অফ আনসার্টেন। এই যে বললাম 5 ঘন্টায় শেষ হয়ে যাবে, 10 ঘন্টায় শেষ যাবে, বাস্তবে কি একই কথা? এটা কি ফিজিবল? বাস্তবে এটা ফিজিবল না। যে বললাম পদ্মা সেতুর কলাম দাঁড়িয়ে যাবে, কলাম যেদিনে ফাইলিং করতে গেল দেখা গেল এমন ঘূর্ণিঝড় আসতেছে, নদীর পানি অনেক উত্তাল, 3 নম্বর বিপদ সংকেত, কি হবে তখন? কলামের কাজ হবে, পাইলিং এর কাজ হবে, নাকি বলবে না আজকে কাজ করা যাবে না, কারণ করতে গিয়ে আমাদের হেলথ হ্যাজার্ড হতে পারে, লাইফ হ্যাজার্ড হতে পারে, প্যারালি আমাদের যে কনক্রিট কম্পোনেন্ট এগুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক মতো বন্ডিং নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এক সপ্তাহ পরে করব। এই যে আনসার্টিনিটি বিষয়গুলো, এই আনসার্টিনিটি গুলো আমরা প্রজেক্টের ডিউরেশনের মধ্যে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর, প্রবাবিলিস্টিক রিস্ক ফ্যাক্টর নিয়ে চিন্তা করি যখন আমরা পার্ট নিয়ে কথা বলি। সো পার্ট নিয়ে যখন আমরা কথা বলি, এটাকে 3টা রকম আমরা শব্দ নিয়ে সাজাই। একটা হচ্ছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক টাইম মানে আমরা বলি বেস্ট টাইমে সবচেয়ে কম সময় লাগবে। আমরা মনে করি যে মোস্ট লাইকলি টাইম, যে মাঝামাঝি একটা মাঝারি রিয়েলিস্টিক সিনারিওতে অপটিমিস্টিক মানে বেস্ট, ধরো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। রিয়েলিস্টিক চিন্তা করি না, 10 না, 15 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের মধ্যে হবে। আর একটা হচ্ছে যেটা আমরা ওর্স্ট কেসে চিন্তা করি। তো এই তিনটাকে আমরা 3টা শব্দ নিয়ে চিন্তা করি, একটাকে বলি অপটিমিস্টিক বি বলি, এম বলি, আর লাস্টে বলি পি। সো এক্সপেক্টেড টাইমের ফর্মুলাটা হচ্ছে B+4M ইন্টু পি, সরি প্লাস পি, ডিভাইড বাই 6। ঠিক আছে, B+4M প্লাস পি ডিভাইড বাই 6। সো জাস্ট অ্যান এক্সাম্পল দেওয়া আছে, বি এর ভ্যালু 12, এটা হচ্ছে 18 and 60। তাহলে এটাকে আমরা যদি এখন অ্যাভারেজ করি, তাহলে কেমন দাঁড়াবে? এক্সপেক্টেড টাইম বের করি, 12 তো ফর্মুলা থেকে এসছে, আর 18/6 + 60 / 6, 24। তো এইখানে একটু খেয়াল করো, আমরা যে অঙ্কটা এখন করতে যাচ্ছি, বা আমরা অঙ্কটা আসলে করব না, ওগুলা তোমরা অ্যানালাইসিস করে বের করবা। এইখানে বেসিক্যালি আমরা এই ডায়াগ্রামটা নিয়ে কথা বলতেছি, এই অ্যাক্টিভিটি। এবং খেয়াল করে দেখো, এইখানে আমাদের আলাদা করে 3টা জিনিস দেওয়া আছে। পরীক্ষাতে কোনটা বি, কোনটা এম, কোনটা পি এটা দেওয়া থাকবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এখন দেওয়া আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আর এইখানে আমরা ফর্মুলাটা যেটা ছিল, সেটার নাম হচ্ছে, সেটাকে আমরা বলতেছি এক্সপেক্টেড ডিউরেশন। এক্সপেক্টেড ডিউরেশন হচ্ছে আহ, এই যে, তো এক্সপেক্টেড ডিউরেশন নিয়ে যখন আমরা কথা বলতে যাচ্ছি, শুনতে পাচ্ছি কি? যদি একজন রেসপন্স করো, নাহলে তো মনে হয় সব ঘুমাই গেছো। জি স্যার।
শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের ফর্মুলা ছিল ডিউরেশন ইকুয়াল টু কি ছিল? স্যার এক্সপেক্টেড টাইম। হ্যাঁ, মানে ডিউরেশন ইকুয়াল টু, আসলে ডিউরেশন বা এক্সপেক্টেড টাইম যেটা, সেটার ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম ছিল। আহ, এরকম ছিল। সেটা হচ্ছে গিয়ে বি। বি, বি প্লাস 4m প্লাস বি। বি আর ডিভাইড বাই 6। হ্যাঁ, আমি এখন এই সবগুলো তো করে দেওয়া সম্ভব না, আমি একটা দুটা করে দিচ্ছি। সো এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমরা যখন ডিউরেশন ফর এ আমরা চিন্তা করতেছি, ডিউরেশন, আরে ডবল টি হয়ে গেছে, ফর এ তে চিন্তা করতেছি, তখন আমরা কিভাবে হিসাব করব সেটা হচ্ছে খুব সিম্পল। আমরা বি এর ভ্যালু দিব কত? বি এর ভ্যালু হচ্ছে এখানে 2, তারপর হচ্ছে 4 ইন্টু 4 প্লাস 6। এখন বুঝতেই মনে হয় পারছি যে কোনটা কোথা থেকে আসলো। এই হচ্ছে বি এর ভ্যালু, এইটা হচ্ছে এম এর ভ্যালু, আর এইটা হচ্ছে পি এর ভ্যালু। বোঝা যাচ্ছে? আচ্ছা, বোঝা গেলে খুবই ভালো। একটা জিনিস ভুল করে ফেলছি এখানে। আহ, হ্যাঁ, ডিভাইড বাই কত? 6 না? আচ্ছা, তোমরা Yes. একটু হিসাব করে আমাকে বলো কত আসছে। এখানে আসছে হচ্ছে 16 ফোর। আর 22, 24 ফোর। ভাগ 6, দ্যাট ইজ 4। দেখো এই 4 কিন্তু স্যার ডান পাশে সুন্দর করে হিসাব করে দেওয়া আছে, তাহলে তোমাদের এখানে কি করতে হবে? এই 4টা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, তাহলে ডিউরেশনটা আমি কিন্তু আগের বার দেওয়া ছিল, এবার আমাদেরকে এই ফর্মুলা দিয়ে বের করে নিতে হচ্ছে। বাকি কাজগুলো কিন্তু সেম অ্যাগেইন যেভাবে আমরা করেছি, ক্রিটিক্যাল পাথের মতো করে একইভাবে করবা। আর লাস্টে আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটুকু কি ক্লিয়ার কিনা? বাকিগুলো কি পারবো আমরা? প্রতিটাই কিন্তু এইভাবে বের করা হয়েছে এই ফর্মুলা দিয়ে, ডিউরেশনটা বা টাইমটা। ঠিক আছে, স্যার আমাদের ডিউরেশন টাইমটা বের করার পর তো আমাদেরকে আবার ওই নোডের যে নোডের ফিগারটা ওটা অ্যাক্টিভিটি অন আঁকতে নোড, হবে। ম্যাডাম, আঁকতে হবে, জি। ঠিক আছে। স্যার ওখানে আমরা ডিউরেশন টাইমটা কিভাবে লিখে দিব? আচ্ছা, ডিউরেশন টাইমটা আমার এই টেবিলে থাকছে না, ওখানে লেখা লাগবে না। আমরা যেরকম চারটা জিনিস নিয়ে কথা বলেছি, স্টার্টিং টাইম, এন্ড টাইম, একটা হচ্ছে আর্লিয়েস্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে দুটা, স্টার্টিং অ্যান্ড এন্ড, আর লেটেস্ট থেকে স্টার্টিং অ্যান্ড এন্ড, এই চারটা পয়েন্ট লিখলেই হবে। ঠিক আছে, চারটা পয়েন্ট তো তোমাদের এখানে ডায়াগ্রামে দেওয়া আছে, এই যে দেখো, চারটায় দেওয়া আছে। ডিউরেশন গুলো লেখা লাগবে না, কারণ তুমি তো যখন ফর্মুলা বের করবা ডিউরেশন তো তোমার টেবিলের পাশেই থাকছে। এই যে টেবিলের যেমন আমাদের এখানে পাশে আছে, এরকম তুমি বের করে ফেলবা টেবিলটা থেকে। বা তোমার দরকার হলে এই পরীক্ষাতে এই পুরো টেবিল তোলার দরকার নেই, শুধু এইগুলো বের করে নিতে পারলেই হচ্ছে প্রথমে। ঠিক আছে, সেটা দেখে দেখে এখানে ডিউরেশন অনুযায়ী আমাদের স্টার্ট টাইম, এন্ড টাইমটা লিখতে হবে। আবার বলতে, সার্কুলার না করে নোট, স্কোয়ার নোট করলে তোমার জন্য সহজ হবে। এবং লাস্টে হচ্ছে আমি ক্রিটিক্যাল পার্টটা বের করব। এই যে ক্রিটিক্যাল পার্টটা এখানেও সেম, দেখা যাবে যে স্ল্যাক টাইম যেখানে 0 হবে সেটাই ক্রিটিক্যাল পাথ। খেয়াল করো, এই যে ক্রিটিক্যাল পাথ বের করতে স্ল্যাক টাইম, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ। ঠিক আছে, এই দেখো এটাতে এতে 0, সিতে 0, ইতে 0, আর জিতে 0, বাকিগুলোতে কিন্তু আসলে স্ল্যাক টাইম থেকে গেছে। তাহলে এই জন্য দেখা যাচ্ছে, দেখো, এ, সি, ই, জি, দেখো, এ, সি, ই, জি, এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, স্ল্যাক টাইম যেখানে 0 হবে সেটাই হচ্ছে আমাদের কিন্তু ক্রিটিক্যাল পাথ। আমি আগেও বলছি, আবার বলতেছি, তোমরা কি করবা? এন টাইমটা নিয়ে কাজ করবা, তাহলে স্ল্যাক টাইমটা ইজিলি তোমরা ফিগার আউট করতে পারবা। ঠিক আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু মার্ক করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ এরিয়া। আচ্ছা, এনি কনফিউশন? এই যে এটা ক্রিটিক্যাল পাথ কেন, এই প্রতিটা স্ল্যাক টাইম 0, স্ল্যাক টাইমের ফর্মুলা কিন্তু আমি অলরেডি বলেছি, আবার এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো চলো তাই দেখি। এই যে তিনটা পাথ পেয়েছি এন পর্যন্ত, তার মধ্যে এটা ক্রিটিক্যাল। দেখো এই যে এটার মধ্যে কোনো ক্রিটিক্যাল পাথে যখন বের করতে গেছি, স্ল্যাক টাইম গুলো সবগুলো 0, 0, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ সবগুলো 0। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এই সেম ফর্মুলা দিয়ে আমি আগেরটা আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ, সবগুলো সমান 0। কিন্তু দেখো এখানে লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশ 5, লেটেস্ট ফিনিশ, আর্লিয়েস্ট ফিনিশড কত? 5, 10। তাহলে এই কোনোটাই হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল পাথ না। ক্রিটিক্যাল পাথ একমাত্র কোনটা? লেটেস্ট ফিনিশ আর আর্লিয়েস্ট ফিনিশটার যে ডিফারেন্স, সেটা যদি 0 হয়
সেটাই হচ্ছে কি ক্রিটিক্যাল পাথ পয়েন্ট গুলা। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমরা অনেকগুলো কথা বললাম এখানে। এখন তোমাদের কাজ হচ্ছে এটা নিজেরা প্র্যাকটিস করা। তাহলে আর কোনো কনফিউশন না থাকলে আমরা হয়তো আজকে ক্লাসটা শেষ করে দিব। কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিছু আছে? নো নাই? স্যার। আচ্ছা, তাহলে সামারি বলি। আমরা যখনই এই ধরনের ডায়াগ্রাম গুলো আঁকবো, কোশ্চেন দেখে বুঝতে পারবো এটা কি পার্ট মোডে হবে না সিপিএম হবে, এডিশন ভাবে কোশ্চেন একটু বলে থাকবে। সেইভাবে আমরা করার চেষ্টা করবো। জেনারেলি এই ধরনের অঙ্কগুলো 5 নম্বরের একটা অঙ্ক হয়, খুব বেশি সময় লাগে না, করে ফেলা যায়, ওইভাবে আমরা করে ফেলবো। 5 মার্কের হিসাব করেই অঙ্ক প্রবলেম সাইজটাকে সেট করা হবে। তো তোমার কাজ হচ্ছে সিম্পল, তোমার ক্রিটিক্যাল পাথ পর্যন্ত যেতে হবে। যদি সিলেক্ট টাইম বের করতে বলা হয়, সিলেক্ট টাইমও তুমি আলাদা করে বের করে দেখাবা, নাহলে এমনি মুখে মুখে হিসাব করে বুঝতে পারবা যে এটা সিলেক্ট টাইম এখানে 0 0 আছে, এটাই ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে? তো আবার বলে ক্রিটিক্যাল পাথ হচ্ছে কিন্তু লংগেস্ট পাথ অফ দ্য সিস্টেম, এর মধ্যে সবচেয়ে বেশি সময় লেগেছে। দেখো এখানে 3টা পাথ ছিল এন পর্যন্ত, এডিএফ, বিইজি আর এসিইজি। এই 3টার মধ্যে কিন্তু লংগেস্ট পাথ হচ্ছে 19.51, এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে? তো আবার যেটা বলতেছিলাম, যে ক্রিটিক্যাল পাথ নিয়ে আমরা যখন কথা বলবো, আমাদের অবশ্যই কিন্তু নেটওয়ার্ক রাখতে হচ্ছে এবং ক্রিটিক্যাল পাথটা আইডেন্টিফাই করে দিতে হবে, এটুকুই হলেই অঙ্ক হয়ে যাবে। আর সেম এগেন আবার বলি, ডায়াগ্রাম আঁকার সময় একটু খেয়াল করতে হবে, পেন্সিল রাখতে পারলে ভালো। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।